দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে খুব গালাগাল করছে। উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাচ লাগাইয়েন না, ওখানে বসে কথা বললেন না শেখ হাসিনাকে নিয়ে। আপনি দল ঠিক করেন, দরকার বাংলাদেশে আসেন, তো বাংলাদেশে আসেন, লিগ্যাল ফেস করেন, আইন ফেস করেন, এখানে থেকে সব কিছু করেন, কিন্তু ওখানে বসে প্যাচ লাগান না। এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগের বার 111-এর সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল, এ বিএনপির শত্রু, এ আবার শেখ হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করছে। দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং। এই সরকারের মধ্যে একমাত্র আসিফ নজরুল আর ওই রেজওয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওরকম লোক কিন্তু নেই। তো কাজেই আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে। একটা প্রশ্ন এবং একটা উত্তর। আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুঁড়াকির্মি আছে আপনি পৃথিবীর কোনো দেশের সাথে গুঁড়াকির্মি পাবেন না, বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে অলওয়েজ দেখবেন যে এভরিবডি হ্যাজ দ্য পাইলস প্রবলেম। আমাদের দেশের পাইলসের রুগী, এদেশের পাইলসের ডাক্তারদের মতো তো ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই, সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে। তো এই যে বাংলাদেশের যে অবস্থা, এখন আমাদের অনেককে চুলকাচ্ছে, আমরা স্থির থাকতে পারছি না। মানে এই যে সংস্কারের কথা যে বলা হয়, অনেকে বলে যে যেই সিস্টেমে গেছে একজন শুধু শুধু শাসক পরিবর্তন হয়েছে বা ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু যে চর্চাগুলো সেগুলো আসলে পরিবর্তন হয়নি। এইবার কি আসলে সংস্কারের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া কতটা জরুরি আপনি বলুন? না, আদৌ জরুরি নয়। ওই কাজগুলো করতে গেলে বর্তমান সরকার বিপদে পড়বে। আমার কাছে মনে হয় যে এখানে যারাই কথাবার্তা বলেছেন, আমার কাছে মনে হয় ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের কথা আমার কাছে অধিকতর ম্যাচিউরড মনে হয়েছে, এবং বোল্ড মনে হয়েছে। কেন বোল্ড মনে হয়েছে দেখেন, নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতায় এলেন, ক্ষমতা আসার পর দীর্ঘদিনের যে ক্ল্যাশ, এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ধরনের ক্ল্যাশ, এর চেয়ে ধরেন 1000 গুণ ক্ল্যাশ ছিল এএনসির সাথে, অন্য সাথে, ডি ক্লার্কের সরকারের সাথে। তো এরকম আমাদের দেশে এখন যে সামাজিক আনরেস্ট চলতেছে ওইরকম আনরেস্ট চলছিলেন। তো এএনসির যে যারা মিলিটারি উইংসটা ছিল, যখন তারা বিপ্লব করতো, তার সেটা ওনার ওয়াইফ উইনি ম্যান্ডেলা এটা নিয়ন্ত্রণ করতেন। তো যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরে আমরা কিন্তু দেখে সারা পৃথিবী খুব আহত হয়েছিলাম। উনি তালাক দিয়েছিলেন, ডিভোর্স। কারণটা কি? এর কারণ হলো তার বউ তার কথা শুনেনি, আর তার বউয়ের কথা লোকজন শুনেনি। বিকজ ওই মানুষজন, ম্যান্ডেলা চায়নি যে এরা সন্ত্রাস করুক, তার দলের লোকেরা সন্ত্রাস করুক। এই সন্ত্রাসীর যারা নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ, এই জন্য তার ওয়াইফকে তিনি ডিভোর্স দিলেন এবং গ্রাসা মার্শেলকে তিনি অন্য দেশ থেকে আর এক ভালো মহিলাকে এনে তার নিজের ঘরের বউ বানালেন। দিস ইজ নেলসন ম্যান্ডেলা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে রাষ্ট্রনায়কের কতটা বোল্ড, নিজের যাকে জেলখানা থেকে বের করছে তার ওয়াইফ উইনি ম্যান্ডেলা, যার সঙ্গে তার প্রেমের, আপনি যদি মানে তার বই পড়েন, জীবনে পড়েন, মানে উইনির সঙ্গে তার প্রেমের কাহিনী শুনলে পাগল হয়ে যাবেন। কিন্তু দেশপ্রেমের সাথে, দেশের সাথে সে তার বউকে তালাক দিয়েছে। দেয়ার ইজ নো আদার প্রবলেম। হ্যাঁ, এরপরে হলো তার চিরপ্রতিদ্বন্দ্বী ডি ক্লার্ক। তিনি করলেন কি, তার সরকার, তিনি প্রেসিডেন্ট হলেন, ভাইস প্রেসিডেন্ট বানালেন তাকে। ঠিক সেম কাজ কিন্তু ভারতে কিন্তু আকবর করেছিলেন। অর্থাৎ তিনি শের শাহের অর্থমন্ত্রীকে এনে তার নিজের অর্থমন্ত্রী বানিয়েছিলেন রাজা টোডরমলকে। এখন এখানে মূল ব্যাপার হলো, দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে খুব গালাগাল করছে। উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাচ লাগাইয়েন না, ওখানে বসে কথা বললেন না শেখ হাসিনাকে নিয়ে। আপনি দল ঠিক করেন, দরকার বাংলাদেশে আসেন, তো বাংলাদেশে আসেন, লিগ্যাল ফেস করেন, আইন ফেস করেন, এখানে থেকে সব কিছু করেন, কিন্তু ওখানে বসে প্যাচ লাগান না। এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগের বার 111-এর সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল, এ বিএনপির শত্রু, এ আবার শেখ হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করছে। দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং। মানে আগে একটা জিনিস হলো কি, আমি ধরেন এখানে কথা বলছি না, ইউটিউবের মাধ্যমে আসলে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে, অনেকে আবার শুধু হেডলাইন দেখেই আসলে মন্তব্য করছে। আমি এখানে একটা কথা বলছি, আমি পুরো কথাটা হয়তো আপনি আমাকে বলতে দিলেন না, একটা অংশের মধ্যে তার মুখে চলে গেলেন, ওটা অসম্পূর্ণ রয়ে গেল। অথবা দেখা গেল যে কথাটা পরিপূর্ণ বলেছি তার যে অংশটি একটা ইউটিউবার বা একটা পত্রিকার মনে হলো হেডলাইন করে দিয়ে দিল, রনি সাহেব এই কথা বলেছে। আমি মনে করি এখন সরকারের যে প্রতিটি বক্তব্য, সরকার যত কম বেশি মিডিয়াতে আসবেন, এই সরকারের মধ্যে একমাত্র আসিফ নজরুল আর ওই রেজওয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওরকম লোক কিন্তু নেই। তো কাজেই আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে। একটা প্রশ্ন এবং একটা উত্তর। এবং পরবর্তীতে আমার সাথে দুটো টকশো করেছে জাস্টিস মানিক। এই জাস্টিস মানিকের কথা গালাগালির কারণে আগে যা ছিল ওই সইগুলোর উপর ঘি পড়েছে, মানে কেরোসিন তেল পড়েছে জাস্টিস মানিকের গালাগালি, পুরা ছাত্ররা উত্তাল হয়ে গেল। একই অবস্থা, এখন কথা কম কাজ বেশি, টাইম ফর অ্যাকশন, সেই কাজগুলো তাদেরকে করতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়, আমার যেটা বলছি সেটা হলো
এখানে পলিটিক্যাল ব্যালেন্স মানে রাজনীতির যে ব্যালেন্স, যে ভুলটা আওয়ামী লীগ করেছে, তারা 15 বছর যাবৎ সর্বশক্তি দিয়ে বিএনপি এবং জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে। জি। নিজেদের 35% সাপোর্টার, আরও 10% অ্যালাইড সাপোর্টার, 45% সাপোর্টার নিয়ে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তারা নিয়ে উইথ অল মিলিটারি পাওয়ার আনইন্টারাপ্টেড, মানে শেখ হাসিনার আন্ডারে যে মিলিটারি পাওয়ার ছিল, পুলিশ পাওয়ার ছিল, এর মধ্যে 1%ও তার এগেনস্টে ছিল না, নো কনস্পিরেসি। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে বিএনপিকে শেষ করতে পারেনি, আওয়ামী লীগও শেষ করতে পারেনি। কাজে এই সরকার মাত্র 17 জন লোক নতুন আসছেন, তাদের কোনো সংগঠন নাই এবং তাদের কোনো নিজস্ব জনপ্রিয়তা নেই। তো তারা এই 35% ম্যান পাওয়ার সম্পন্ন একটা রাজনৈতিক দলকে খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রতিপক্ষের কথা মতো নির্মূল করে দেবেন, এটা মানে দুনিয়াতে কখনো ঘটে নাই, কেউ পারেনি। বুঝতে পারছেন ঘটনাটা? আমি ওই বিচার জাস্টিস মানিক আগে বলছিলাম, উনি বলতেছেন এদেরকে সবাইকে পাকিস্তানে, এই 4 কোটি রাজাকার পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। আমি বললাম যে 4 কোটি রাজাকার আপনি যেভাবে বলছেন, যদি বোনাফাইড রাজাকার হয়, আমি আবারও বলছি, তো তাদের প্রেমিক আছে, লাভার আছে, বাচ্চা আছে, কাচ্চা আছে, সব মিলিয়ে তো প্রায় 12 কোটির হয়ে যায়। তা 12 কোটি রাজাকার তো আসলে প্লেনে করে পাকিস্তানে যাওয়া সম্ভব না, এবং এই রাজাকার বাদ দিলে যেগুলো থাকে তাদেরকে ইন্ডিয়া যাওয়া উচিত, দে শুড গো টু ইন্ডিয়া। এবং দেখেন সেই ঘটনাই কিন্তু ঘটেছে। এখন যেই মানে এই কালচারটা আসলে রনি ভাই আমাদের সবসময় দেখা যায়, মানে ভিন্ন মত হলেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়ার যে কালচারটা, এটা হলো একটা অস্থিরতার কারণে। আমরা বাঙালি দেখবেন আমাদের অভ্যাসটা হলো কি, এরকম আমাদের দেশে যত মশা আছে, যত মাছি আছে, এরকম পৃথিবীর এত মশা মাছি কোনো দেশে নাই। ইংরেজরা ভীষণ রকম, এগুলো আমাকে অস্থির করে রাখে, আমি কোথাও বসতে পারি না মশার যন্ত্রণা। আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুঁড়াকির্মি আছে, আপনি পৃথিবীর কোনো দেশে এত গুঁড়াকির্মি পাবেন না। বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে অলওয়েজ দেখবেন যে এভরিবডি হ্যাজ দ্য পাইলস প্রবলেম। আমাদের দেশের পাইলসের রুগী, এদেশের পাইলসের ডাক্তারদের মতো তো ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই, সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে। তো এই যে বাংলাদেশের যে অবস্থা, এখন আমাদের অনেককে চুলকাচ্ছে, আমরা স্থির থাকতে পারছি, বাট দিস ইজ দ্য টাইম উই হ্যাভ টু বি স্টেডি অ্যান্ড স্লো।